Yo, welcome back to Ishan Extras and welcome back to Today We Will Read. And today we will read Aranyok by বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর আগের এপিসোডগুলোতে আমরা প্রথম থেকে পঞ্চম পরিচ্ছেদ অবধি পড়েছি এবং আজকে আমরা পড়ব ষষ্ঠ পরিচ্ছেদ। তো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড লেটস রিড আরণ্যক টুগেদার। ষষ্ঠ পরিচ্ছেদ। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল। কাছারি হইতে 3 ক্রোশ দূরে বোমাই বুরুজ জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন 2-3 হইল পাগল হইয়া গিয়াছে। শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম। বোমাই বুরুজ জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে, মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বনঝোপ, মাঝে মাঝে বড় বড় গাছ, ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দৌড়াদৌড়ি বাঁধা। বোমাই বুরুজ জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে, একখানা একটু বড়, এখানেতে রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজিয়া শুইয়াছিল। আমাদের দেখিয়া ধড়মড় করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রইল। কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বলিল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে। ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট্ট ঘরে, আমিন বাবু শুয়ে থাকেন এখানে। 2-3 দিন এই রকম গেল। রোজই উনি বলেন, আরে প্রত্যেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার উপর বিছানা পেতে শুই, কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁস দিতে আসে। শুনি, বড় একটা গা করিনে। আজ 4 দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরফি, শিগগির এসো বেরিয়ে, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি হাতে নিয়ে ছুটে যেতে দেখি। বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নেই। একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন। উনি বললেন, কুকুরটা দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা একটা কে মেয়ে তো বার হয়ে গেল। উনি উনি বললেন, উল্লুক, আমার সঙ্গে বেয়াদবি! মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে। মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছে বুঝি, রিপোর্ট করে দেবো সদরে। পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন। আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দৌড় পর্যন্ত গিয়েছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, সন্ধি সন্ধি সব আমাদের জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো, মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই, আমার নাগরা জুতোর দাগ ছাড়া। আমিন বাবুকে আমি সে কথা বললাম না সেদিন। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আর বোমাইবুরু জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুরদাদার মুখে শুনেছি, বোমাইবুরু পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে বলে ওদের ডামা বানু, এক ধরনের জিন পরি। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত। সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম।
বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই কিসের একটা একটা শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমুচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম। আধ আলো আধ অন্ধকারে প্রথমটা মনে হলো একটা মেয়ে যেন গুটিসুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম হুজুর, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি। এমনকি তার মাথার কালো এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখবো বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল, সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগাগোড়া সাদা হুজুর, কালো চিহ্ন কোথাও নেই তার গায়ে। আমিন সাহেব জেগে বললেন, কি কি? বললাম, ও কিছু নয়, একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল। আমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? বললাম, সাদা কুকুর। আমিন সাহেব কি যেন একটা নিরাশার সুরে বললেন, সাদা ঠিক দেখেছো না কালো? বললাম, না, সাদাই হুজুর। আমি একটু বিস্মিত হয়ে আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয়। সাদা না হলে কালো হলেই বা আমিনবাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না। খুব সকালে কাঠে খুব সকালে উঠে খাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছে কালো চুল পেলাম। এই সে চুল রেখে এই সে চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এ চুল? দিব্যি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এ হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়েই উঠেছে। আমার ভয় করছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের বটে। সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না। মেয়ে মানুষের মাথার চুল, সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রইল না। আশরফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশাভান করে না একথা সকলেই এক বাক্যে বলিল। জনমানবশূন্য প্রান্তর ও বন ঝোপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের। নিকটতম লোকালয় হইতেছে লবটুলিয়া, 6 মাইল দূরে। মেয়ে মানুষই বা কোথা হইতে আসিতে পারে অত গভীর রাত্রে, বিশেষ যখন এইসব নির্জন বনপ্রান্তরে বাঘ ও বুনো শুয়োরের ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথ চলে না। যদি আশরফি টিন্ডেলের কথা সব সত্য বলিয়া ধরিয়া লই, তবে ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্ষিত দেশে, এই জনহীন বন জঙ্গলে ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দী তো প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই, ঊনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম। রামচন্দ্রের অবস্থা রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল। ক্রমশ সে ঘোর উন্মাদ হইয়া উঠিল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার আনিয়া দেখাইলাম, কিছুতেই কিছু হইল না। অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তাহা ঘটিয়াছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে। তবুও এখানেই তাহা বলিয়া রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম না। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বালিয়া জেলায়। আমাদের এখানে আসিয়াছে চোরি মহাল ইজারা লইতে, অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহারা গরু মহিষ চড়াইবে। অন্য সব চোরি মহাল মহাল তখন বিলি হইয়া গিয়াছে। বোমাই বুরুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল, সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল। খুব খুশি। বলিল, খুব বড় বড় ঘাস হুজুর, বহুত আচ্ছা জঙ্গল। হুজুরের মেহরবানি না হলে অমন জঙ্গল মিলত না। রামচন্দ্র ও আশরফি টেন্ডেলের কথা তখন আমার মনে ছিল না। থাকিলেও বৃদ্ধের নিকট তাহা হয়তো বলিতাম না, কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান। স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল ইজারা লইতে ঘেঁষে না। রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে।
মাসখানেক পরে বৈশাখের গোড়ায় গোড়ায় মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির, মহারাগত ভাব। তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়াইয়া। বলিলাম, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপিতে কাঁপিতে বলিল, এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করিতে। ওকে আপনি পা থেকে খুলে 25 জুতো মারুন, ও জব্দ হয়ে যাক। কি হয়েছে কি? হুজুরের কাছে বলতে লজ্জা করে। এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে। আমি 7-8 দিন আমি 7-8 দিন আজ প্রায়ই লক্ষ্য করছি। লজ্জা করে বলতে হুজুর। প্রায় মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায়। একটা মাত্র খুপড়ি, হাত আষ্টেক লম্বা, ঘাসে ছাওয়া। ও আর আমি দুজনে শুই। আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয়। দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞেস করলাম। ও একেবারে গাছ থেকে পড়লো হুজুর। বলে, কই, আমি তো কিছুই জানি না। আরো দুদিন যখন দেখলাম, তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার। চোখের সামনে বিগড়ে যাবে ছেলে, কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর, তখন আমি তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি, হুজুর শাসন করে দিই। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, কত রাত্রে দেখেছো? প্রায় শেষ রাত্রের দিকে হুজুর, এই রাতের 2-1 ঘড়ি বাকি থাকতে। ঠিক দেখেছো মেয়ে মানুষ? হুজুর, আমার চোখের তেজ এখনো তত কম হয়নি। জরুর মেয়ে মানুষ, বয়সও কম। কোনোদিন পরনে সাদা ধোয়া শাড়ি, কোনোদিন বা লাল, কোনোদিন কালো। একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পিছনে পিছনে গেলাম। কাছের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলুম না। ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে। ডাকতেই ধর্মর করে ঠেলে উঠলো, যেন সদ্য ঘুম ভেঙে উঠলো। এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম, তাই হুজুরের কাছে। ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম, এসব কি শুনছি তোমার নাম? ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমি এর বিন্দু বিসর্গ জানি না। সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই, রাত্রে মরার মতো ঘুমোই। ভোর হলে তবে ঘুম ভাঙে। ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না। বলিলাম, তুমি কি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখোনি? না হুজুর, আমার ঘুমুলে হুঁশ থাকে না। এ বিষয়ে আর কোনো কথা হইল না। বৃদ্ধ খুব খুশি হইল, ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি। দিন 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসিল, বলিল, হুজুর, একটা কথা আছে একটা কথা আছে। সেবার যখন আমি বাবার সাথে কাছারিতে এসেছিলাম, তখন আপনি ও কথা জিজ্ঞেস করেছিলেন কেন, যে তখন আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা? কেন বলো তো? হুজুর, আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে। বাবা এরকম করেন বলে আমারও মনে কেমন একটা ভয়ের দরুনই হোক বা যার দরুনই হোক, তাই আজ কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে। অনেক রাত্রে আসে। ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথায় ছিল। আমি জেগে শব্দ করতেই পালিয়ে যায়। কোনোদিন জেগে উঠলেই পালায়। সে কেমন বুঝতে পারে যে এবার আমি জেগেছি, এরকম তো কদিন দেখলাম। কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে, বাবজি জানে না। আপনাকে চুপি চুপি বলতে এলাম। কাল অনেক রাত্রে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি। আস্তে আস্তে ঘর থেকে বার হয়ে যাচ্ছে। সেদিকের কাছের বেড়ায় জানালার মাপে কাটা ফাঁক। কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধহয় পলক ফেলতে যতটা দেরি হয়, তারপরেই আমার সামনে জানলা দিয়ে দেখি একটা মেয়ে মানুষ জানলার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। আমি তখনই বাইরে ছুটে গেলাম। কোথাও কিছু না, বুড়ো মানুষ ঘুমোচ্ছে। ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি না। আমি তাহাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বলিলাম, যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে, তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে। ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল। কিন্তু আমার অস্বস্তি দূর হইল না। ভাবিলাম, এইবার কিছু শুনিলে কাছারি হইতে 2 জন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য। তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কতটা সঙ্গীন। দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অকস্মাৎ এবং অতি অপ্রত্যাশিত ভাবে। দিন 3 পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছে, খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুড়ো জঙ্গলে বৃদ্ধ ইজারাদার ছেলেটি মারা গিয়াছে। ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম। গিয়া দেখি তাহারা যে ঘরটিতে থাকিত, তাহারই পিছনে কাশ ও বনঝাউ জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে।
মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন। কি একটা বিভীষিকা দেখিয়া আটকাইয়া যেন মারা গিয়াছে। বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া সে ছেলেকে বিছানায় না দেখিয়া তখনই লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই। মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহের কাছে একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল। কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত, কারণ নরম বালিমাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই, না মানুষের না জানোয়ারের। মৃতদেহ কোনরূপ আঘাতের চিহ্ন ছিল না। বোমাইবুরু জঙ্গলে এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই। পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার বহু পূর্ব হইতে অঞ্চলে আর কেহ যায় না। দিন কতক তো এমন হইল যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধবধবে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত। মনে হইতো কলিকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে। যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরিয়া তাহারাই বসবাস করিয়া আসিতেছিল, আজ হঠাৎ তাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই। সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না। প্রথম রাজু পাঁড়ের সঙ্গে যেদিন আলাপ হইল, সেদিনটা আমার বেশ মনে হয় আজও। কাছারিতে বসিয়া কাজ করিতেছি, একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স ৫৫-৫৬ হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরও নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট্ট পুঁটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল, সে বহু দূর হইতে আসিতেছে, এখানে কিছু জমি বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দিবার ক্ষমতা তাহার নাই। আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বকরায় বন্দোবস্ত করে দিতে পারি কিনা। এক ধরনের মানুষ আছে, নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যিই বড় দুঃখী। রাজু পাঁড়েকে দেখিয়া আমার মনে হইল, এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এতদূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়া ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে। রাজুকে ২ বিঘা জমি লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যেই। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথমে ২ বৎসর কিচ্ছু লাগিবে না, তৃতীয় বৎসর হইতে ৪ আনা বিঘা পিছু খাজনা দিতে হইল। তখনও বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। পরবৎসর শীতের শেষে হঠাৎ একদিন লবটুলিয়া কাছারি হইতে ফিরিতেছি, দেখি একটি গাছতলায় কে বসিয়া কি একখানা বই পড়িতেছে। আমাকে দেখিয়া লোকটি বই মুড়িয়া তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। আমি চিনিলাম সেই রাজু পাঁড়ে। কিন্তু ৮ বছর জমি বন্দোবস্ত দেওয়ার পর লোকটা একবারও কাছারি মুখো হইল না। এর মানে কি? বলিলাম, কি রাজু পাঁড়ে, তুমি আছো এখানে? আমি ভেবেছি তুমি জমি ছেড়ে ছুড়ে চলে গিয়েছো বোধহয়, চাষ করনি। দেখিলাম ভয়ে রাজুর মুখ শুকাইয়া গিয়াছে। আমতা আমতা করিয়া বলিল, হ্যাঁ হুজুর, চাষ কিছু। এবার হুজুর। আমার কেমন রাগ হইয়া গেল। এইসব লোকের মুখ বেশ মিষ্টি, লোক ঠকাইয়া গায়ে হাত বুলাইয়া কাজ আদায় করিতে বেশ পটু। বলিলাম, ১.৫ বছরে তোমার চুলের টিকি তো দেখা যায়নি, দিব্যি স্টেটকে ঠকিয়ে ফসল ঘরে তুলছ। কাছারির ভাগ দেওয়ার যে কথা ছিল তা বোধহয় তোমার মনে নেই। রাজু এবার বিস্ময়পূর্ণ বড় বড় চোখ তুলিয়া আমার দিকে চাইয়া বলিল, ফসল হুজুর, সে তো ভাগ দেবার কথা আমার মনেই ওঠেনি। সে চীনা ঘাসের দানা। কথাটা বিশ্বাস হইল না। বলিলাম, চীনার দানা খাচ্ছ এই ৬ মাস? অন্য ফসল নেই কেন? মকাই করনি? না হুজুর, বড্ড গজার জঙ্গল, একা মানুষ ভরসা করে উঠতে পারিনি। ১৫ কাঠা জমি অতি কষ্টে তৈরি করেছি।
আসুন না হুজুর, একবার দয়া করে পায়ের ধুলো দিয়ে যান। রাজুর পিছনে পিছনে গেলাম। এত ঘন জঙ্গল মাঝে মাঝে যে ঘোড়ার ঢুকিতে কষ্ট হইতেছিল। খানিক দূরে গিয়া জঙ্গলের মধ্যে গোলাকার পরিষ্কার জায়গা, প্রায় বিঘা খানেক। মাঝখানেই জঙ্গলি ঘাসেরই তৈরি ছোট নিচু দুখানা খুপরি। একখানাতে রাজু থাকে, আর একখানাতে তার ক্ষেতের ফসল জমা আছে। ফলে কি বস্তা নাই, মাটির নিচু মেঝেতে রাশিকৃত চীনা ঘাসের দানা স্তূপীকৃত করা। বলিলাম, রাজু, তুমি এত আলসে কুঁড়ে লোক তা তো জানতুম না। 1.5 বছরের মধ্যে 2 বিঘের জঙ্গল কাটতে পারলে না। রাজু ভয়ে ভয়ে বলিল, সময় হুজুর বড় কম যে। কেন, কি করো সারাদিন? রাজু লাজুক মুখে চুপ করিয়া রহিল। রাজুর বাসস্থান খুপরির মধ্যে জিনিসপত্রের বাহুল্য আদৌ নাই। একটা লোটা ছাড়া অন্য তৈজস চোখে পড়িল না। লোটাটা বড় গোছের, তাতেই ভাত রান্না হয়। ভাত নয়, চীনা ঘাসের বীজ। কাঁচা শালপাতায় ঢালিয়া সিদ্ধ চীনার বীজ খাইলে তৈজসপত্রের কি দরকার? জলের জন্য নিকটেই কুণ্ডি অর্থাৎ ক্ষুদ্র জলাশয় আছে, আর কি চাই? কিন্তু খুপরির একধারে সিঁদুর মাখানো ছোট কালো পাথরের রাধাকৃষ্ণ মূর্তি দেখিয়া বুঝিলাম রাজু ভক্ত মানুষ। ক্ষুদ্র পাথরের বেদী বনের ফুলে সাজাইয়া রাখিয়াছে। বেদির একপাশে 2-1খানা পুঁথি ও বই, অর্থাৎ তাহার সময় নাই মানে সে সারাদিন পূজা আচ্ছা লইয়াই বোধহয় ব্যস্ত থাকে। চাষ করে কখন? এই রাজুকে প্রথম বুঝিলাম। রাজু পারে, হিন্দি লেখাপড়া ভালো জানে, সংস্কৃত সামান্য জানে, তাও সে সর্বদা পড়ে না। মাঝে মাঝে অবসর সময়ে গাছতলায় কি একখানা হিন্দি বই খুলিয়া একটু বসে। অধিকাংশ সময় দূরের আকাশ ও পাহাড়ের দিকে চাহিয়া চুপচাপ বসিয়া থাকে। একদিন দেখি একটা ছোট্ট খাতায় খাগের কলমে বসিয়া কি লিখিতেছে। ব্যাপার কি, পারে কবিতাও লেখে নাকি? কিন্তু সে এতই লাজুক, নীরব চাপা মানুষটি। তাহার নিকট হইতে কোনো কথা বাহির করিয়া লওয়া বড় কঠিন। নিজের সম্বন্ধে সে কিছুই বলিতে চায় না। একদিন জিজ্ঞাসা করিলাম, পাঁড়েজি, তোমার বাড়িতে আর কে আছে? সবাই আছে হুজুর, আমার 3 ছেলে 2 লড়কি, বিধবা বহিন। তাদের চলে কিসে? রাজু আকাশের দিকে হাত তুলিয়া বলিল, ভগবান চালাচ্ছেন। তাদের দুমুঠো খাওয়ানোর ব্যবস্থা করব বলেই তো হুজুরের আশ্রয়ে এসে জমি নিয়েছি। জমিটা তৈরি করে ফেলতে পারলে। কিন্তু 2 বিঘে জমির ফসলে অত বড় একটা সংসার চলবে? আর তাই বা তুমি উঠে পড়ে চেষ্টা করছো কই? রাজু কথার জবাব প্রথমটা দিল না। তারপর বলিল, জীবনের সময়টাই বড় কম হুজুর। জঙ্গল কাটতে গিয়ে কত কথা মনে পড়ে, বসে বসে ভাবি। এই যে বন জঙ্গল দেখছেন, বড় ভালো জায়গা। ফুলের দল কত কাল থেকে ফুটছে আর পাখি ডাকছে। বাতাসের সঙ্গে মিলে দেবতারা পৃথিবীতে পা দেন এখানে। টাকার লোভ, পাওনা দেনার কাজ যেখানে চলে সেখানকার বাতাস বিষিয়ে ওঠে। সেখানে ওরা থাকেন না। কাজে এখানে দা কুড়ুল হাতে করলেই দেবতারা এসে হাত থেকে কেড়ে নেন। কানে চুপি চুপি এমন কথা বলেন যাতে বিষয় সম্পত্তি থেকে মন অনেক দূরে চলে যায়। দেখিলাম রাজু কবি বটে, দার্শনিকও বটে। বলিলাম, কিন্তু রাজু, দেবতারা এমন কথা বলেন না যে বাড়িতে খরচ পাঠিও না, ছেলেপুলে উপোস করুক। ওসব কথাই নয় রাজু, কাজে লাগো, নইলে জমি কেড়ে নেব। আরো কয়েক মাস গেল। রাজুর ওখানে মাঝে মাঝে যায়। ওকে কি ভালোই লাগে। সেই গভীর নির্জন লবডুলিয়া বৈহারের জঙ্গলে একা ছোট একটা ঘাসের খুপড়িতে সে কেমন করিয়া দিনের পর দিন বাস করে, এ আমি ভাবিয়া উঠিতে পারি না। সত্যকার সাত্ত্বিক প্রকৃতির লোক রাজু। অন্য কোনো ফসল জন্মাইতে পারে নাই, চীনা ঘাসের দানা ছাড়া। 7-8 মাস হাসি মুখে তাই খাইয়াই চালাইতেছে। কারোর সঙ্গে দেখা হয় না, গল্প গুজবের লোক নাই, কিন্তু তাহাতে ওর কিছুই অসুবিধা হয় না, বেশ আছে। দুপুরে যখনই রাজুর জমির উপর দিয়া গিয়াছি, তখনই দুপুর রোদে ওকে জমিতে কাজ করিতে দেখিয়াছি। সন্ধ্যার দিকে ওকে প্রায়ই চুপ করিয়া হরিতকি গাছটার তলে বসিয়া থাকিতে দেখিয়াছি। কোনোদিন হাতে খাতা থাকে, কোনোদিন থাকে না। একদিন বলিলাম, রাজু, আরো কিছু জমি তোমায় দিচ্ছি, বেশি করে চাষ করো, তোমার বাড়ির লোক না খেয়ে মরবে যে। রাজু অতি শান্ত প্রকৃতির লোক, তাহাকে কোনো কিছু বুঝাইতে বেশি বেগ পাইতে হয় না। জমি সে লইল বটে, কিন্তু পরবর্তী 5-6 মাসের মধ্যে জমি পরিষ্কার করিয়া উঠিতে পারিল না। সকালে উঠিয়া তাহার পূজা ও গীতাপাঠ করিতে বেলা 10টা বাজে। তারপর কাজে বার হয়। ঘণ্টা 2 কাজ করিবার পরে রান্না খাওয়া করে। সারা দুপুরটা খাটে বিকাল 5টা পর্যন্ত।
তারপরেই আপন মনে গাছতলায় চুপ করিয়া বসিয়া কি ভাবে। সন্ধ্যার পরে আবার পূজাপাঠ আছে। সে বছর রাজু কিছু মকাই করিল, নিজে না খাইয়া সেগুলি সব দেশে পাঠাইয়া দিল। বড় ছেলে আসিয়া লইয়া গেল। কাছারিতে ছেলেটা দেখা করিতে আসিয়াছিল। তাহাকে ধমক দিয়া বলিলাম, বুড়ো বাপকে এই জঙ্গলে একা ফেলে রেখে বাড়িতে বসে দিব্যি ফুর্তি করছো, লজ্জা করে না? নিজেরা রোজগারের চেষ্টা করো না কেন? সেবার শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম। শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে, কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজু পাঁড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজু পাঁড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আমার সঙ্গে আরো অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজু পাঁড়ের সঙ্গে দেখা হইল। সে একটা বটুয়াতে শিকড় বাকড় লইয়া এ বাড়ি ও বাড়ি রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া বলিল, হুজুর, আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলো যদি বাঁচে। এমন ভাবটা দেখাইল যেন আমি জেলার সিভিল সার্জন বা ডাক্তার গুডিভ চক্রবর্তী। সেই আমাকে সঙ্গে করিয়া গ্রামে রোগীদের বাড়ি বাড়ি ঘুরাইয়া লইয়া বেড়াইল। রাজু ওষুধ দেয়, সবই দেখিলাম ধারে। সারিয়া উঠিলে দাম দিবে, এই নাকি করার হইয়াছে। কি ভয়ানক দারিদ্র্যের মূর্তি কুটিরে কুটিরে। সবই খোলার কিংবা খড়ের বাড়ি। ছোট্ট ছোট্ট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে। প্রায় সব ঘরেই 2-1টি রোগী। ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া। ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছে। না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ওষুধ খাওয়াইয়াছে। একটা ছোট্ট ছেলের রোগ শয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে, কিন্তু মড়কের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়াই চলিয়াছে। রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতা চেটাইয়ে শুইয়া, বয়স 50-এর কম নয়। 17-18 বছরের একটি মেয়ে দোরের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়াছে। একে বাঁচান হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি, এমন সময় হঠাৎ চোখ পড়িল রোগীর শিয়রের দিকে। দেওয়ালে মেঝে থেকে হাত টেনে কঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় 2টি পান্তা ভাত। ভাতের উপর 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত 2টি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে? মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে কেন? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত 2টি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল, ভাত এদেশের সুখাদ্য বলিয়া গণ্য। আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এখনই ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোড়ার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। মেয়েটির কি কান্না! রাজুও সেই সঙ্গে কাঁদিয়া আকুল। আরেকটি বাড়িতে রাজু আমায় লইয়া গেল। সেটা রাজুর এক দূর সম্পর্কীয় শালার বাড়ি। এখানে প্রথম আসিয়া এই বাড়িতেই রাজু উঠিয়াছিল, খাওয়া দাওয়া এখানেই করিত।
এখানে মা ও ছেলের একসঙ্গে কলেরা, পাশাপাশি ঘরে 2 রোগী থাকে। এ উহাকে দেখিবার জন্য ব্যাকুল, ও ইহাকে দেখিবার জন্য ব্যাকুল। 7-8 বছরের ছোট ছেলে। ছেলে প্রথমে মারা গেল, মাকে জানিতে দেওয়া হইল না। আমার হোমিওপ্যাথি ঔষধে মায়ের অবস্থা ভালো হইয়া দাঁড়াইতে লাগিল ক্রমশ। মা কেবলই ছেলের খবর নেয়, ও ঘরের ছেলের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না কেন, কেমন আছে সে? আমরা বলি তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। চুপি চুপি ছেলের মৃতদেহ ঘর হইতে বাহির করা হইল। গ্রামের লোক স্বাস্থ্যের নিয়ম একেবারে জানে না। একটি মাত্র পুকুর, সেই পুকুরেই কাপড় কাচে, সেখানেই স্নান করে। স্নান করা আর জল পান করা যে একই কথা নয়, ইহা কিছুতেই তাহাদের বুঝাইতে পারিলাম না। কত লোককে ফেলিয়া পালাইয়া গিয়াছে। একটা ঘরের মধ্যে একটি রোগী দেখিলাম, সে বাড়িতে আর লোক নাই। রোগগ্রস্ত লোকটি ওই বাড়ির ঘর জামাই। স্ত্রী 8 বছর মারা গিয়াছে। তত্রাচ লোকটার অবস্থা খারাপ বলিয়াই হোক বা যেই কারণেই হোক, শ্বশুরবাড়ির লোকে তাহাকে ফেলিয়া পালাইয়াছে। রাজু তাহাকে দিনরাত সেবা করিতে লাগিল। আমি ওষুধপত্রের ব্যবস্থা করিয়া দিলাম। লোকটা শেষ পর্যন্ত বাঁচিয়া গেল। বুঝিলাম শ্বশুরবাড়ির অন্নদাস হিসাবে তাহার অদৃষ্টে এখনো অনেক দুঃখ আছে। রাজুকে থলি বাহির করিয়া চিকিৎসার মোট উপার্জন গণনা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, কত হলো রাজু? রাজু গুনিয়া গাঁথিয়া বলিল, 1 টাকা 3 আনা। ইহাতেই সে বেশ খুশি হইয়াছে। এদেশের লোক একটা পয়সার মুখ সহজে দেখিতে পায় না। 1 টাকা 3 আনা উপার্জন এখানে কম নহে। রাজুকে আজ 15-16 দিন ডাক্তারকে ডাক্তার, নার্সকে নার্স, কি খাটুনিটাই খাটিতে হইয়াছে। অনেক রাত্রে গ্রামের মধ্যে কান্নাকাটির রব শোনা গেল। আবার একজন মরিল। রাত্রে ঘুম হইল না। গ্রামের অনেকেই ঘুমায় নাই। ঘরের সামনে বড় বড় কাঠ জ্বালাইয়া আগুন করিয়া গন্ধক পড়াইতেছে ও আগুনের চারিধারে ঘিরিয়া বসিয়া গল্প গুজব করিতেছে। রোগের গল্প, মৃত্যুর খবর ছাড়া ইহাদের মুখে অন্য কোনো কথা নাই। সকলেরই মুখে একটা ভয়, আতঙ্কের চিহ্ন পরিস্ফুট। কাহার পালা আসে। দুপুর রাত্রে সংবাদ পাইলাম ওবেলা সেই সদ্য বিধবা বালিকাটির কলেরা হইয়াছে। গিয়া দেখিলাম তাহার স্বামী গৃহের পাশে এক বাড়ির গোয়ালে সে শুইয়া আছে। ভয়ে নিজের ঘরে আসিয়া শুইতে পারে নাই। অথচ তাহাকে কেহ স্থান দেয় নাই, সে কলেরার রোগী ছুঁইয়াছিল বলিয়া। গোয়ালের এক পাশে কয়েকটি আঁটি গমের বিছালির উপর পুরনো চট পাতা, তাহাতেই বালিকা শুইয়া ছটফট করিতেছে। আমি ও রাজু বহু চেষ্টা করিলাম হতভাগিনীকে বাঁচাইবার। একটি লণ্ঠন, একটু জল কোথাও পাওয়া যায় না। উঁকি মারিয়া কেহ দেখিতে পর্যন্ত আসিল না। আজকাল এমন আতঙ্কের সৃষ্টি হইয়াছে যে কলেরা কাহারও হইলে তাহার ত্রিসীমানায় লোক ঘেঁষে না। রাত ফর্সা হইল। রাজুর খুব নাড়ী জ্ঞান। হাত দেখিয়া বলিল, এ হুজুর সুবিধে নয় গতিক। আমি আর কি করিব, নিজে ডাক্তার নই, স্যালাইন দিতে পারিলে হইত। এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নাই। সকাল 9টায় বালিকা মারা গেল। আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তদবির ও অনুরোধে জন 2 আহির চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল। রাজু বলিল, বেঁচে গেল হুজুর। বিধবা বেওয়া অবস্থায়, তাতে ছেলে মানুষ, কি খেত, কে দেখত ওকে? বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু। আমার মনে কষ্ট রইয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত স্বাদের ভাত 2টি খাইতে দিই নাই। নিস্তব্ধ দুপুরে দূরে মহালিখা রূপের পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব, কিন্তু সময় হইয়া ওঠে নাই। শুনিতাম মহালিখা রূপের পাহাড় দুর্গম, বনাকীর্ণ, শঙ্খচূড় সাপের আড্ডা। বনমোরগ, দুষ্প্রাপ্য বন্য চন্দ্রমল্লিকা, বড় বড় ভাল্লুক ঝোড়ে ভর্তি। পাহাড়ের উপরে জল নাই বলিয়া, বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এ অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না। দিকচক্রবালের দীর্ঘ নীলরেখার মতো পরিদৃশ্যমান এই পাহাড় ও বন দুপুরে, বিকালে, সন্ধ্যায় কত স্বপ্ন আনে মনে। একে তো এদিকের সারা অঞ্চলটা আজকাল আমার কাছে পরিদেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বনবনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বন্য ফুলশোভা, সবই মনে হয় অদ্ভুত।
মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে যাহা কোথাও কখনো পাই নাই। তার উপরে বেশি করিয়া অদ্ভুত লাগে ওই মহালিখারূপের শৈলমালা ও মোহনপুরা রিজার্ভ ফরেস্টের সীমারেখা। কি রূপলোক যে ইহারা ফুটাইয়া তোলে দুপুরে, বৈকালে, জ্যোৎস্না রাত্রে, কি উদাস চিন্তার সৃষ্টি করে মনে। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। 9 মাইল ঘোড়ায় গিয়া দুদিকের 2 শৈলশ্রেণীর মাঝের পথ ধরিয়া চলি। 2 দিকের শৈলশানু বনে ভরা। পথের ধারে 2 দিকের বিচিত্র ঘন বনঝোপের মধ্য দিয়া সুড়িপথ আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। কখনো উঁচু নিচু, মাঝে মাঝে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপল বিস্তৃত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল, চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও নয়। কিন্তু কি অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র। ফুলের খই ছড়িয়া রাখিয়াছে বৃক্ষতলে, শিলাখণ্ডে, ঝর্ণার উপলাকীর্ণ তীরে। আরো কত কি বিচিত্র বন্য পুষ্প ফুটিয়াছে বর্ষা শেষে। পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়ালি, নানা জাতীয় লতা, অর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিত হইয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিতেছে। এতদিন এখানে আছি, এ সৌন্দর্য ভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। মহালিখারূপের জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। বাঘ আছে, সাপ আছে, ভালুকেরও নাকি লেখাজোখা নেই। এ পর্যন্ত তো একটা ভালুক ঝোড় কোথাও দেখিলাম না। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়। ক্রমে পথটা দুধারে বন ঘনাইয়া পথটাকে যেন দুদিক হইতে চাপিয়া ধরিল। বড় বড় গাছের ডালপালা পথের উপর চন্দ্রাতপের সৃষ্টি করিল। ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি, তাদের তলায় কেবলই নানা জাতীয় ফার্ন, কোথায় বড় গাছেরই চারা। সামনে চাহিয়া দেখিলাম, পথটা উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে, বন আরো কৃষ্ণায়মান। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ, এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ। অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটার। পথ বাহিয়া পাহাড়ের উপরে অনেক দূর উঠিলাম, আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে। কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম। উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া। সেই উত্তুঙ্গ শৈলচূড়া হঠাৎ কখন বাম দিকে গিয়া পড়িয়াছে। পার্বত্য অঞ্চলের এই মজার ব্যাপার কতবার লক্ষ্য করিয়াছি। কোথা দিয়া কোনটা ঘুরিয়া গিয়া আদরশ্মি পথের ব্যবধানে দুইতেই সম্পূর্ণ ভিন্ন দৃশ্যের সৃষ্টি করে। এই যাহাকে ভাবিতেছি খাড়া উত্তরে অবস্থিত, হঠাৎ দুকদম যাইতে না যাইতে সেটা কখন দেখি পশ্চিমে ঘুরিয়া দাঁড়াইয়াছে। চুপ করিয়া কতক্ষণ বসিয়া রইলাম। কাছেই বনের মধ্যে কোথায় একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তব্ধতাকে আরো বাড়াইয়া তুলিয়াছে। আমার চারিধারেই উঁচু উঁচু শৈলচূড়া, তাদের মাথায় শরতের নীল আকাশ। কতকাল হইতে এই বন পাহাড় এই একরকমই আছে। সুদূর অতীতের আর্যেরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন, এই বন তখনও এইরকমই ছিল। বুদ্ধদেব নববিবাহিতা তরুণী পত্নীকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন, সেই অতীত রাত্রিতে এই গিরিচূড়া গভীর রাত্রির চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত। তমসা তীরের পর্ণকুটিরে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকিয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়াবলম্বী, তমসার কালো জলে রক্ত মেঘ স্তূপের ছায়া পড়িয়া আসিয়াছে, আশ্রম মৃগ আশ্রমে ফিরিয়াছে। সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোয় মহালিকা রূপের শৈলচূড়া ঠিক এমনই অনুরঞ্জিত হইয়াছিল। আজ আমার চোখের সামনে ধীরে ধীরে যেমন হইয়া আসিতেছে। সেই কতকাল আগে যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন, গ্রিকরাজ হেলিওডোরাস গরুড় ধ্বজ স্তম্ভ নির্মাণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্যদান করেন, সমুদ্রগড়ের যুদ্ধে হারিয়া হতভাগ্য দ্বারা যে রাত্রে আগ্রা হইতে গোপনে দিল্লি পালাইলেন, শ্রীচৈতন্যদেব যেদিন শ্রীবাসের ঘরে সংকীর্তন করেন, যে দিনটিতে পলাশীর যুদ্ধ হইল, মহালিখারূপের ওই শৈলচূড়া এই বনানী ঠিক এমনই ছিল।
তখন কাহারা বাস করিত এইসব জঙ্গলে? জঙ্গলের অনতি দূরে একটি গ্রামে দেখিয়া আসিয়াছিলাম কয়েকখানি মাত্র খড়ের ঘর আছে। মহুয়া বীজ ভাঙিয়া তৈল বাহির করিবার জন্য দুদণ্ড কাঠের তৈরি একটা ঢেকির মতো কি আছে। আর এক বুড়িকে দেখিয়াছিলাম, তাহার বয়স ৮০-৯০ হইবে, সনের নুড়ি চুল, গায়ে খড়ি উড়িতেছে, রৌদ্রে বসিয়া বোধ করি মাথার উকুন বাঁচিতেছিল। ভারতচন্দ্রের জারতি ভারতচন্দ্রের জরতি বেশ ধারিণী, অন্নপূর্ণার মতো। এখানে বসিয়া সেই বুড়িটার কথা মনে পড়িল। এ অঞ্চলের বন্য সভ্যতার প্রতীক ওই প্রাচীন বৃদ্ধা। পূর্বপুরুষেরা এই বন জঙ্গলে বহু সহস্র বছর ধরিয়া বাস করিয়া আসিতেছে। যীশুখ্রিস্ট যেদিন ক্রুশে বিদ্ধ হইয়াছিলেন, সেদিনও উহারা মহুয়া বীজ ভাঙিয়া যেরূপ তৈল বাহির করিত, আজ সকালে সেই রূপ করিয়াছে। হাজার হাজার বছর ধরিয়া নিশ্চিহ্ন হইয়া গিয়াছে অতীতের ঘন কুজ্ঝটিকায়। উহারা আজও সাতনলি ও আঠাকাঠি দিয়া সেই রূপই পাখি শিকার করিতেছে। ঈশ্বর সম্বন্ধে, জগৎ সম্বন্ধে উহাদের চিন্তাধারা বিন্দুমাত্র অগ্রসর হয় নাই। ওই বুড়ির দৈনন্দিন চিন্তাধারা কি জানিবার জন্য আমি আমার ১ বছরের উপার্জন দিতে প্রস্তুত আছি। বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুক্কায়িত থাকে। তাহারা যত দিন যায় তত উন্নতি করে, আবার অন্য জাতি হাজার বছর ধরিয়াও সেই এক স্থানে স্থাণুবৎ নিশ্চল হইয়া থাকে কেন? বর্বর আর্য জাতি ৪-৫ হাজার বছরের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, কাব্য, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি, চরক সুশ্রুত লিখিল, দেশ জয় করিল, সাম্রাজ্য পত্তন করিল, ভেনাস দ্য মিলোর মূর্তি, পার্থেনন, তাজমহল, পোলো ক্যাথিড্রাল গড়িল, দরবারি কানাড়া ও 5th সিম্ফনি সৃষ্টি করিল, এরোপ্লেন, জাহাজ, রেলগাড়ি, বেতার, বিদ্যুৎ আবিষ্কার করিল। অথচ পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা, আমাদের দেশের ওই মুন্ডা, কোল, নাগা, কুকিগণ যেখানে সেখানেই কেন রহিয়াছে এই ৫,০০০ বছর। অতীত কোনো দিনে এই যেখানে বসিয়া আছি, এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত ক্যাম্বিয়ানের যুগের এই বালুময় তীরে। এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে। এই ঘন অরণ্যানীর মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রে স্বপ্ন দেখিলাম। পুরা যত স্রোত পুলিন মধুনা তত্র সরিতাম। এই বালু প্রস্তরের শৈলচূড়ায় সেই বিস্মৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রাখিয়া গিয়াছে। অতি স্পষ্ট সেই চিহ্ন ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে। মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। যে ধরনের গাছপালা জীবজন্তু ছিল, পাথরের বুকে তারা তাদের ছাঁচ রাখিয়া গিয়াছে। যে কোনো মিউজিয়ামে গেলে দেখা যায়। বৈকালের রোদ রাঙা হইয়া আসিয়াছে মহালিখারুপ পাহাড়ের মাথায়। শেফালি বনের গন্ধভরা বাতাসে হেমন্তের হিমের ঈষৎ আমেজ। আর এখানে বিলম্ব করা উচিত হইবে না। সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি। বনমধ্যে কোথায় একদল শেয়াল ডাকিয়া উঠিল। ভালুক বা বাঘ পথ না আটকায়। ফিরিবার পথে এই দিন প্রথম বন্য ময়ূর দেখিলাম বনান্তস্থলিতে শিলাখণ্ডের উপর। একজোড়া ছিল। আমার ঘোড়া দেখিয়া ভয় পাইয়া ময়ূরটা উড়িয়া গেল, কিন্তু তাহার সঙ্গিনী নড়িল না। বাঘের ভয়ে আমার তখন দেখিবার অবকাশ ছিল না, তবুও একবার সেটার সামনে থমকিয়া দাঁড়াইলাম। বন্য ময়ূর কখনো দেখি নাই। লোকে বলিত এ অঞ্চলে ময়ূর আছে, আমি বিশ্বাস করিলাম না। কিন্তু বেশিক্ষণ বিলম্ব করিতে ভরসা হইল না। কি জানি মহালিখারূপের বাঘের গুজবটাও যদি এরকম সত্য হইয়া যায়। তো এই ছিল ৬ষ্ঠ পরিচ্ছেদ। এরপর আছে ৭ম পরিচ্ছেদ, যেটা আমরা পরের এপিসোডে পড়বো। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আরণ্যক পড়ার জন্য, and I'll see you guys in the next one. Bye bye.